সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকের যুক্তিবিদ্যা ক্লাসে আমি আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের সম্পর্ক নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা বিভিন্ন জায়গা থেকে আমার এই ক্লাসটি যারা করছো, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক, নীতিবিদ্যার সম্পর্ক, কম্পিউটারের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকের ক্লাসে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের উপর আলোচনা করব, এদের পারস্পরিক সম্পর্ক নিয়ে। দেখো, যুক্তিবিদ্যা বিষয়, যে কোনো বিষয়ের সম্পর্কে যদি তুমি আরেকটি বিষয়ের সাথে তুলনা করতে যাও বা তাদের সম্পর্ক নির্ণয় করতে যাও, তাহলে প্রথমে যে জিনিসটি খুবই জরুরি সেটি হচ্ছে ওই দুটি বিষয় সম্পর্কে তোমার অবশ্যই মোটামুটি একটা ধারণা থাকতে হবে। তোমার যদি ওই ধারণা, ওই যে বিষয়টির সাথে আরেকটি বিষয় তুলনা করছো সেই বিষয় সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, তাহলে তো তুলনা করা অসম্ভব ব্যাপার। তো আমরা আজকে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের উপর ক্লাসটি করব। তো নন্দন তত্ত্ব জিনিসটা একদম, এই বিষয়টা তোমাদের কাছে অপেক্ষাকৃত নতুন একটা বিষয়। তোমরা যুক্তিবিদ্যা কাকে বলে বা যুক্তিবিদ্যার স্বরূপ, প্রকৃতি বা যুক্তিবিদ্যার উৎপত্তি, বিকাশ, এগুলো সম্পর্কে ইতোমধ্যেই অনেক বেশ কিছু আলোচনা যেহেতু হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে, এই বিষয়টি সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ভালো একটি ধারণা, সুস্পষ্ট ধারণা তোমাদের চলে এসেছে। কিন্তু নন্দন তত্ত্ব, এই নন্দন তত্ত্বের উপর তোমাদের যে ধারণা একেবারে নতুন একটি বিষয়। কেননা এই নন্দন তত্ত্ব বিষয়টি তোমার আমাদের নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিকের নিচের স্তরগুলোতে কিন্তু একেবারেই এই বিষয়টি সম্পর্কে কোনো ধরনের পড়াশোনা বা আলোচনা, কোনো পাঠ্য বইয়ের আলোচনা হিসেবে এটি স্থান পায়নি। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট আমরা এই বিষয়টি এটি একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রাচীনকালের যতগুলো মানে পাঠ্যসূচি হিসেবে যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে আলোচনার, সেগুলোর মধ্যে আমাদের এই পাঠ্যক্রমে এটি অবশ্যই আলোচনার একটা অন্যতম বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, কিন্তু আমাদের এটি আলোচনার স্থান পায়নি। তারপরেও তোমাদের সীমিত পরিসরে যুক্তিবিদ্যায়, তোমরা যারা যুক্তিবিদ্যার শিক্ষার্থী, তোমরা অত্যন্ত ভাগ্যবান যে তোমরা এই নন্দন তত্ত্বের উপর ক্লাসটি বা নন্দন তত্ত্ব সম্পর্কে তোমরা জানতে পাচ্ছ বা পারবে। এখন নন্দন তত্ত্বের আলোচনা আমি করব। আলোচনা করার পূর্বে আমি বেশ কিছু বিষয় সম্পর্কে তোমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে কিছু কথা আলোচনা করতে চাই। যেমন তোমরা একটু ভাবো যে নন্দন তত্ত্ব পড়তে গেলে নন্দন তত্ত্ব কাকে বলে বা সংজ্ঞা কি, নন্দন তত্ত্বের সাথে যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা করব, নন্দন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তো এই নন্দন তত্ত্বের আলোচনা করার পূর্বে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বলতে চাই, দেখো যে আমরা প্রতিনিয়ত, আমরা কি মানুষ, সমাজে বসবাসকারী জীব। মানুষ কোথায় বসবাস করে? মানুষ এই সমাজেই বসবাস করে। তো মানুষের সাথে অন্যান্য জীবের যে সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে মানুষের জীবন আছে এবং অন্যান্য জীবেরও জীবন আছে। এই দিক দিয়ে অন্যান্য জীবের সাথে মানুষের
কোনোই পার্থক্য নেই, একদম একই রকম। যে মানুষ যেমনভাবে অন্যান্য জীব যেমনভাবে জন্মগ্রহণ করে তারপর আস্তে আস্তে বৃদ্ধি পায়, বিকশিত হয় এবং একটা পর্যায়ে কি হয়ে যায়, মৃত্যুবরণ করে। ঠিক তেমনি ভাবে মানুষের ক্ষেত্রেও আমরা যেটি দেখি যে মানুষও একইভাবে জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, সে সমাজে বসবাস করে। তো এই যে মানুষ সমাজে বসবাস করছে, মানুষের সাথে অন্যান্য প্রাণীর পার্থক্যটা হচ্ছে এখানেই যে মানুষ অন্যান্য প্রাণীর যেখানে বেঁচে থাকাটাই, জন্মগ্রহণ করাটাই সার্থকতা এবং কোনোভাবে আহার জোগাড় করে বেঁচে থাকাটাই যেখানে সার্থকতা, এখানে বিকশিত হওয়ার কোনো ধরনের সুযোগ বা সম্ভাবনা বা তাদেরকে আত্মিকভাবে উন্নতি করা, মননশীল হওয়া, সৃজনশীল হওয়া, এই বিষয়গুলো কিন্তু তাদের আউট অফ সিলেবাস, তাদের সিলেবাসের বাইরের বিষয়। কিন্তু মানুষের ক্ষেত্রে এটি ঠিক মানে ব্যতিক্রম, কারণ মানুষকে সমাজে বসবাস করতে হয়। মানুষ কোনো বন্য প্রাণী নয়, মানুষ সমাজে বসবাস করে এবং মানুষের রয়েছে চিন্তা করার ক্ষমতা, মানুষ চিন্তাশীল প্রাণী, মানুষের রয়েছে জীববৃত্তি। এখন এই জীববৃত্তির মাধ্যমে মানুষ কি করতে পারে, মানুষ চিন্তা ভাবনা করতে পারে, মানুষ নিজেকে একটা নিম্নতম স্তর থেকে উচ্চতম স্তরে পৌঁছাতে পারে। মানুষ সফলতার মানে অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে সে নিজে শিক্ষিত হয়ে সে সমাজে একটি অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ বা বিশিষ্টপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে। এটি হচ্ছে মানুষের কৃতিত্ব, যে কৃতিত্বটি সম্ভাবনা আমরা কোথায়, আমরা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই না। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র জন্মগ্রহণ করা, টিকে থাকা এবং আহার জোগাড় করা এবং একটা পর্যায়ে মৃত্যুবরণ করা, এটি এই ছকের মধ্যে সীমাবদ্ধ অন্যান্য প্রাণীর জীবন। কিন্তু মানুষের জীবন এরকম কোনো একটা ছকের মধ্যে যে সীমাবদ্ধ নয়, কারণ মানুষের সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ হচ্ছে অফুরন্ত সম্ভাবনার অধিকারী একটি জীব। এজন্যই আমরা দেখি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। ঠিক তেমনি ভাবে আমরা যদি হিন্দু ধর্মগ্রন্থে দেখি যে মানুষকে বলা হচ্ছে অমৃতের পুত্র, মানুষ হচ্ছে অমিত সম্ভাবনার অধিকারী। মানুষ অমৃত যেমন একটা গুরুত্বপূর্ণ, এটি একটা মানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে অমৃত একটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, একটা শক্তিশালী একটা জিনিস, যেটি খেলে মানুষ অমর হতে পারে। ঠিক তেমনি ভাবে মানুষেরও রয়েছে মানে অমর হওয়ার সম্ভাবনা, কিন্তু এই অমরটা হয়তো জাগতিকভাবে বেঁচে থাকা সম্ভব না সারা জীবন, কিন্তু সে তার কৃতকর্মের মাধ্যমে, সে তার কর্মের মাধ্যমে এই পৃথিবীতে আজীবন মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে। মানুষের হৃদয়ের মণিকোঠায় সারা জীবন অসীন হয়ে সে তাদের মাঝে আজীবন বেঁচে থাকতে পারে। তো এখন মানুষ সৃষ্টির প্রথমে, সৃষ্টির প্রথমে মানুষ ছিল একদম অসহায়, কিন্তু আস্তে আস্তে মানুষের বিবর্তনের ক্ষমতাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে অভিযোজন প্রক্রিয়ায় মানুষ বর্তমান যে এই যে সভ্যতার চরম উন্নতি শিখরে অবস্থান করছে। আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি। তো এখন তোমরা একটা ব্যাপার খেয়াল করো যে আমরা প্রায় আমাদের দেশে খেয়াল করি যে দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেকে বাদাম খাচ্ছে, বাদাম বিক্রেতার কাছ থেকে বাদাম নিল, বাদাম নিয়ে সে ঠোঙায় রাস্তা দিয়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে সে বাদাম খাচ্ছে আর খোসাগুলো সে রাস্তায় ফেলে ফেলে যাচ্ছে। তো এখন এই রাস্তায় ফেলছে, তাহলে কি হচ্ছে, রাস্তাটা নোংরা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে একটা স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে, ঠিক তার পাশেই একটা বড় কলকারখানা স্থাপন করা হলো এবং সেখান থেকে প্রচন্ড শব্দ হচ্ছে, ধোঁয়া আসছে চিমনি দিয়ে,
সেই ধোঁয়ায় পুরো পরিবেশটা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এর ফলে আমাদের যে ভবিষ্যতের কর্ণধার ছোট ছোট বাচ্চারা, শিশুরা, তারা কি হচ্ছে, তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন তারা এটির বিরূপ প্রভাবের ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, স্বাস্থ্যগত দিক দিয়ে, মানসিক দিক দিয়ে। আবার তোমরা যদি দেখো যে একটা রাস্তা সোজাভাবে চলে যাচ্ছে, সোজাভাবে গিয়েছে, তো সেই রাস্তার পাশে কেউ যদি সেই রাস্তাটাকে দেখা যাচ্ছে সেই রাস্তায় বিভিন্ন নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে। এই নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার ফলে ওই রাস্তা দিয়ে যখন বাস, ট্রাক, বিভিন্ন যানবাহনগুলো যখন খুব দ্রুত গতিতে যাচ্ছে, সেখান থেকে একটা বাতাস তৈরি হচ্ছে। ওই বাতাসে বালিগুলো বা ওখানকার যেসব ধুলা বালিগুলো, সেগুলো হচ্ছে উড়ে উড়ে আশপাশের পথচারীদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাতাসে মিশে সেই বাতাসকে দূষিত করে পাশের পথচারী ব্যক্তি, বিভিন্ন ধরনের মানুষদের ক্ষতির কারণ হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমি তোমরা সবাই একটু একটা বিষয় খেয়াল করো। এখানে যে বিষয়টি আমরা খেয়াল করছি যে এখানে কিসের অভাব। এই এতগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের 1 নাম্বার হচ্ছে সচেতনতার অভাব, আর তারপর হচ্ছে কি নান্দনিকতার অভাব, সৌন্দর্য চেতনার অভাব। এই সচেতনতাকে আমরা যদি আরো সুন্দরভাবে বলতে চাই, তাহলে আমরা বলবো যে তাদের মধ্যে নান্দনিকতার অভাব, সৌন্দর্য বোধের অভাব। এই কারণেই তাদের মধ্যে এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আর তারা যদি সৌন্দর্য সচেতন হতো, তারা যদি নান্দনিক হতো, তাদের মধ্যে যদি ন্যূনতম রুচিবোধের বিকাশ ঘটতো, তাহলে যে পথচারী বাদাম কিনে রাস্তায়, সে পথচারীর বাদাম খেয়ে রাস্তায় খোসাগুলো ফেলতো না। আবার স্কুলের পাশে কোনো কলকারখানা, অথরিটি বা কর্তৃপক্ষ বসানোর পারমিশন বা অনুমোদন দিত না। আবার রাস্তার পাশেও ওই ধরনের নির্মাণ সামগ্রীও ফেলে রাখা হতো না। এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে কিসের কারণে হচ্ছে? সৌন্দর্য সচেতনতার অভাবের কারণেই হচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষ যদি সচেতন হতো, প্রত্যেকটা মানুষ যদি সৌন্দর্য সচেতন এবং নান্দনিক হতো, তাহলে এই মানুষের মধ্যে এই বিষয়গুলো পরিলক্ষিত হতো না। মানুষ অবশ্যই তখন একজন মানুষ যখন সৌন্দর্য সচেতন হয়, একজন মানুষ যখন নান্দনিক হয়, তখন কিন্তু তার প্রত্যেকটা কর্মকাণ্ডে, তার চিন্তা ভাবনায়, আচরণে, প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা ক্ষেত্রে তখন নান্দনিকতার পরিচয় পায়, সৌন্দর্য বোধের পরিচয় পায়, রুচির পরিচয় পায়। তাহলে আমরা এই কারণে এখন তোমরা কি খেয়াল করছো, তোমরা কি এখন বুঝতে পারছো যে কি কারণে নন্দন দত্তের মতো একটা বিষয়কে আমি বলেছি যে পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসেবে আলোচনার দরকার। এই কারণে আমাদের নন্দন তত্ত্ব সম্পর্কে জানতে হবে, কেননা নন্দন তত্ত্ব সম্পর্কে জানতে পারলেই আমাদের মধ্যে সৌন্দর্য সচেতনতার সৃষ্টি হবে। এখন আমরা নন্দন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। তো নন্দন তত্ত্বের আলোচনার শুরুতেই নন্দন তত্ত্বের যে ইংরেজি প্রতিশব্দ রয়েছে, নন্দন তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ দেখো, আমি বোর্ডে লিখেছি। নন্দন তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাস্থেটিক্স। এই অ্যাস্থেটিক্স শব্দটি ইংরেজি প্রতিশব্দ নন্দন তত্ত্বে। তো এই অ্যাস্থেটিক শব্দটি কোথা থেকে এসেছে? অ্যাস্থেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাস্থেটিকস থেকে। অ্যাস্থেটিকস থেকে এর অর্থ হলো আমি অনুভব করি। এর অর্থ কি? আমি অনুভব করি। একজন ব্যক্তি কি সৌন্দর্যকে, এখানে যেটি বোঝানো হয়েছে, অনুভব করাটা কি অনুভব করা বলতে কি বোঝানো হয়েছে? অনুভব করা বলতে এখানে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি সৌন্দর্যকে অনুভব করে। খেয়াল করেছো? সৌন্দর্যটা কোথায় আসে?
ব্যক্তির কাছে আসে এবং ব্যক্তি সেটিকে কি করে, অনুভব করে। এই নন্দন তত্ত্বের যে জনক হিসেবে যাকে অভিহিত করা হয় উনি হচ্ছেন জার্মান দার্শনিক আলেকজান্ডার গটলেব বাumgarten। তো আলেকজান্ডার গটলেব বাumgarten তিনি হচ্ছেন নন্দন তত্ত্বের জনক। ওনার হাতে নন্দন তত্ত্ব বিষয়টি মানে একদম মানে তোমার সুন্দরভাবে স্পষ্ট হয় মানুষের কাছে। নন্দন তত্ত্ব কি সেটি সম্পর্কে মানুষ ভাবতে শেখা শুরু করে, মানুষ জানতে শুরু করে, মানুষ শিখতে শুরু করে। কার হাত ধরে? জার্মান দার্শনিক আলেকজান্ডার বাumgartenের কাছ থেকে। তো নন্দন তত্ত্ব হচ্ছে এমন একটা বিষয় যেটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য অতীন্দ্রিয় বিষয়সমূহের সৌন্দর্য বিষয়ক তত্ত্ব হলো নন্দন তত্ত্ব। তো সেটিতে যাওয়ার পূর্বে আমি নন্দন তত্ত্বের বাংলা বিশ্লেষণ করি। নন্দন তত্ত্বের বাংলা বিশ্লেষণ হচ্ছে নন্দন তত্ত্ব, এই নন্দন শব্দটি এসেছে সংস্কৃত বাংলা ভাষায়। নন্দন তত্ত্ব, নন্দন শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে বা সংস্কৃত শব্দ থেকে। তো এই নন্দন তত্ত্ব, নন্দন শব্দটি সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে। তো এই নন্দনের সংস্কৃত ক্রিয়ামূল হচ্ছে নন্দ। নন্দনের সংস্কৃত ক্রিয়ামূল কি? নন্দ। এই নন্দ শব্দটির ভাবগত অর্থ হলো আনন্দ দান করা, আনন্দ দান করা, সুখ দান করা, মজা দান করা। এটি হচ্ছে তোমার নন্দ শব্দটির অর্থ। আর এর সাথে অনপ্রত্যয় যোগে হয়েছে নন্দন। তাহলে নন্দন শব্দটির অর্থ আমরা বলতে পারি আনন্দদায়ক, মানে যা থেকে যা আনন্দ দেয়, যা থেকে আনন্দ পাওয়া যায়, যা থেকে সুখ পাওয়া যায়, তাই হচ্ছে নন্দন, নন্দন তত্ত্ব। এখন এই যে তত্ত্ব থেকে আমরা সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এইটাই হচ্ছে নন্দন তত্ত্ব। আর এই বিষয়গুলোই নন্দন তত্ত্বে আলোচনা করা হয়। তাহলে নন্দন তত্ত্ব সম্পর্কে যদি আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য অতীন্দ্রিয় বিষয়সমূহের সৌন্দর্য বিষয়ক তত্ত্ব হলো নন্দন তত্ত্ব। ইন্দ্রিয় গ্রাহ্যের মাধ্যমেও তোমার আমরা যে কোনো বিষয় সম্পর্কে কি পেতে পারি? আনন্দ পেতে পারি, সুখ পেতে পারি। তা সেখান থেকে আমরা সেই অনুভব থেকে আমরা একটা সৌন্দর্য বোধের পরিচয় পেতে পারি। তো এই যে ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন বিষয়গুলো থেকে মানুষের মনের মধ্যে যে সৌন্দর্য, মানুষের মনের মধ্যে যে আনন্দের সৃষ্টি হয়, সেই সব বিষয়গুলো নিয়েই নন্দন তত্ত্ব আলোচনা করে। তো এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো যে নন্দন তত্ত্ব আমরা মানুষ কিন্তু মানুষের মধ্যে রয়েছে রূপ, রস, গন্ধের প্রতি আকর্ষণ। মানুষ এখান থেকে কি পায়? সুখ পায়, আনন্দ পায়। এখন এই আনন্দটা এই সব বিষয়গুলো নিয়ে নন্দন তত্ত্ব মোটামুটি আলোচনা করে। তবে নন্দন তত্ত্বে এই যে আলোচনার বিষয় সৌন্দর্যকে ঘিরেই নন্দন তত্ত্বের আলোচনা হয়ে থাকে। তো এই সৌন্দর্যকে নিয়ে নন্দন তত্ত্ব আলোচনা করে। এখন এই সৌন্দর্যই মূলত নন্দন তত্ত্বের আলোচনার বিষয়। আর এই নন্দন তত্ত্ব সম্পর্কে আমাদের উপমহাদেশে শুধুমাত্র বিদেশে নন্দন তত্ত্বের নাম, মানে নন্দন তত্ত্বের দার্শনিকরা যে শুধুমাত্র বিদেশি, আমাদের এই উপমহাদেশের নন্দন তত্ত্বের লোক বা দার্শনিক নেই এমনটি নয়। আমাদের উপমহাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ ও অবনীন্দ্রনাথ ঠাকুর এনাদের হাত ধরে নন্দন তত্ত্বের বিকাশ লাভ করেছে। সুধীর কুমার নন্দী, ওনারা নন্দন তত্ত্বের উপর বিভিন্ন ধরনের বই লিখেছেন, তাদের তত্ত্ব আলোচনা করেছেন। তো নন্দন তত্ত্বের মধ্যে একটা আপেক্ষিকতা বাদের আমরা ধারণা পাই। এখানে নন্দন তত্ত্ব সম্পর্কে আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ, এখানে নন্দন তত্ত্ব বিষয়টি তোমার এটা অনেকটা তোমার বিষয় নষ্ট না, এটা ব্যক্তিভেদে বিভিন্ন এক এক ব্যক্তির কাছে সৌন্দর্য বা এক এক রকম হতে পারে। তো তোমরা
খেয়াল করো যে রবীন্দ্রনাথ ঠাকুর নন্দনতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, আবার আইনস্টাইন নন্দনতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আইনস্টাইন, প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সৌন্দর্যবোধে আইনস্টাইনের এই আপেক্ষিকতাবাদকেই সমর্থন করেছেন। কিভাবে? দেখো, রবীন্দ্রনাথের কাছে যে সৌন্দর্য বিষয়টি আপেক্ষিক, এই সৌন্দর্যটি ব্যক্তির ভেতরেই থাকে, ব্যক্তি ভেতর থেকেই সেটিকে কি করে, সেটিকে অনুভব করে। এজন্যই দেখো নন্দনতত্ত্বের সংজ্ঞাই বলা হয়েছিল যে অ্যাস্থেটিক শব্দটির অর্থ হচ্ছে আমি অনুভব করি। এখানে আমি একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা আমি লিখেছি, আমি আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদের। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। দেখো এখানে কবি চেতনার রঙে, পান্না সাধারণত সবুজ রং নয়, কিন্তু পান্না কবির চেতনায় কি হয়ে গেল, সবুজ হয়ে উঠলো। আবার চুনি কেমন হলো, রাঙা হয়ে উঠলো। কবি নিজে চোখ মেললেন আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। কবি গোলাপ একটি ফুল, গোলাপ ফুলকে দেখলেন, দেখে বলছেন যে গোলাপ সুন্দর, গোলাপকে সুন্দর বললেন, আর তার ফলে কি হয়ে গেল, গোলাপ সুন্দর হয়ে গেল। এ থেকে আমরা একটা ইংরেজি একটা লাইন আমার মনে পড়ে গেল যে বিউটি ইজ not in the appearance of subject, but in the beholder eyes. তার মানে কি, যে এটির অর্থ হচ্ছে যে সৌন্দর্যটা তোমার ওই সাবজেক্টের মধ্যে না, বরং সৌন্দর্যটা বিহোল্ডার, যিনি সৌন্দর্য দেখছেন, অনুভব করছেন, তার মনের মধ্যে, ইন হিজ হার্ট, তার হৃদয়ের মধ্যেও আমরা বলতে পারি। তো এই যে নন্দনতত্ত্বের মাধ্যমে আমরা কি পাবো, নন্দনতত্ত্বের মাধ্যমে আমরা সৌন্দর্য সম্পর্কে জানতে পারবো, শিল্প কলা। দেখো একটা সময় আমি তোমাদেরকে অনেক ইতিহাস, অনেক পূর্বের যে আমরা আদিম মানব সভ্যতার দিকে যাই, একটা সময় মানুষ কেমন ছিল, মানুষ গুহাবাসী ছিল। তো মানুষের এই ঝড় ঝঞ্ঝা, মেঘ বৃষ্টি, এগুলো থেকে, হিংস্র জন্তু জানোয়ার, এগুলো থেকে বাঁচার জন্য কি দরকার হয়েছিল, মানুষের দরকার হয়েছিল, বাসস্থানের দরকার হয়েছিল। আর এই বাসস্থানটি ছিল তখন প্রয়োজন। যখন মানুষের বাসস্থানের প্রয়োজন মিটে গেল, তখন সেই বাসস্থানটিকে যখন তারা কি করলো, যে শুধুমাত্র লতা পাতা বা এগুলো দিয়ে, খড় দিয়ে বা বাঁশ কাঠ দিয়ে তৈরি মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং সেগুলোকে আস্তে আস্তে তারা সেই বাসস্থানগুলো কিভাবে বিবর্তিত হতে দেখো, এখন বাসস্থানগুলো আস্তে আস্তে বিবর্তনের একটা মানে ধারাবাহিকভাবে সেগুলো রূপ পরিবর্তিত হতে থাকলো। এখনকার যে বাসস্থানগুলো আমরা দেখি যে ইঞ্জিনিয়ারদের দিয়ে, বিভিন্ন প্রকৌশলী দিয়ে, আর্কিটেক্ট দিয়ে কি করা হয়, বাসস্থানের নকশা করা হয়, যাতে বাসস্থানটি অনেক সুন্দর দেখতে হয়, অনেক সুন্দর দেখায়। এই বিষয়গুলো কিন্তু মানুষের চিন্তা ভাবনায় থাকে। কেননা এখন মানুষের মানে শুধুমাত্র বাসস্থানটি প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের সৌন্দর্য চেতনার কারণে, মানুষের সৌন্দর্য বোধের কারণে তাদের বাসস্থানগুলোও তারা আরো সুন্দর করার চেষ্টা করে। তাহলে যখন মানুষের প্রয়োজন মিটে গেল, তখন তার চাহিদা, তার আকাঙ্ক্ষাও কিন্তু বেড়ে গেল। সে তার আকাঙ্ক্ষাকে আরো কিভাবে সুন্দর করা যায়, তার সেই চাহিদার কাঙ্ক্ষিত বিষয়বস্তুগুলোকে আরো কিভাবে ভালো করা যায়, সেগুলোই কিন্তু সবসময় মানুষ মনের দিক দিয়ে চেয়ে এসেছে।
আমি একজন প্রখ্যাত দার্শনিক কথা উল্লেখ করব এখন, যিনি হচ্ছেন জ্যাঁ পল সার্ত্র। জ্যাঁ পল সার্ত্র ছিলেন একজন বিখ্যাত অস্তিত্ববাদী দার্শনিক। তার একটা বই ছিল এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ। এই অস্তিত্ববাদ বইয়ে তিনি একটা লেখায় লিখেছেন যে মানুষের স্বরূপ সম্পর্কে বলতে গিয়ে তিনি লিখেছেন মানুষ সবসময় কি করে, মানুষ সবসময় নির্বাচন করে। তো মানুষ যখন প্রত্যেকটা ব্যক্তি নির্বাচন করে, তো মানুষ যখন নির্বাচন করে তখন সে কি করে, তখন সে নির্বাচন করার সময় অনেক সব থেকে তার জন্য যে ভালো যে বিষয়টি, সেই বিষয়টিকেই কিন্তু নির্বাচন করার চেষ্টা করে। এইটি কিন্তু প্রত্যেকটা মানুষের একটা মানবীয় প্রবৃত্তি আমরা বলতে পারি। দেখো, প্রত্যেকটা মানুষ যখন নির্বাচন করবে, তুমি তোমার জন্য একটা দোকানে গিয়েছো, দোকানে গেলে এই যে জ্যাঁ পল সার্ত্রের কথাটির সত্যতা আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তুমি দোকানে গেলে, দোকানে তোমার জন্য একটা জামা কিনতে গিয়েছো। তো জামা কেনার জন্যে তুমি যে শার্টটি কিনবে বা তুমি যে পাঞ্জাবিটি কিনবে, সেটি কেনার সময় তুমি দোকানের অনেকগুলো মানে বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের বা বিভিন্ন মডেলের তুমি কি দেখবে, যে সেই পাঞ্জাবি বা শার্টগুলো দেখবে। দেখে তার মধ্যে থেকে অপেক্ষাকৃত যেটি তোমার কাছে সব থেকে সুন্দর লাগবে, সব থেকে ভালো লাগবে, সেই ভালো বিষয়টিকেই কিন্তু তুমি কি করবে, নির্বাচন করবে। এই যে মানুষের এই প্রবৃত্তি, মানুষ সবসময় কি অধিক যে সৌন্দর্য, যেটি অনেক বেশি সুন্দর, যেটি তোমাকে দেখতে পড়লে ভালো লাগবে, সেই বিষয়টিকে কিন্তু তুমি নির্বাচন করবে। মানুষ কিন্তু স্বভাবগতভাবেই কিন্তু মানুষের মধ্যে কি সৌন্দর্যটি থাকে, তবে এই সৌন্দর্যটি অনেক সময় মানুষের মধ্যে সুপ্তভাবে থাকে। আর এই সুপ্ত সৌন্দর্যকে যদি আমরা জাগ্রত করতে চাই, যদি আমরা সেই সৌন্দর্যকে প্রকাশ করতে চাই, তাহলে সেটি প্রকাশ করার জন্য বা সেই সুপ্ত সম্ভাবনাগুলোকে জানার জন্য, বোঝার জন্য আমাদের কি করতে হবে, নন্দন তত্ত্ব অবশ্যই পড়তে হবে। কারণ নন্দন তত্ত্ব পাঠের মাধ্যমেই আমরা সৌন্দর্য সম্পর্কে জানতে পারবো। আমরা আমাদের মনের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্ন, সৌন্দর্য কি আপেক্ষিক না সৌন্দর্য কি তোমার বস্তুনিষ্ঠ না বিষয়নিষ্ঠ, সৌন্দর্য কি বিষয়নিষ্ঠ না আপেক্ষিক, এই যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। সৌন্দর্য কি বস্তুর মধ্যে থাকে না যে সৌন্দর্য প্রত্যক্ষ করে তার মধ্যে থাকে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই বোঝার জন্য, জানার জন্য তোমাদের কি করতে হবে, নন্দন তত্ত্ব পড়তে হবে, নন্দন তত্ত্ব সম্পর্কে জানতে হবে। তো সৌন্দর্য আমাদেরকে কি করে, সৌন্দর্য আমাদেরকে সুন্দরের দিকে পরিচালিত করে। তো এই যে সৌন্দর্য, নন্দন তত্ত্ব আমাদের কি করছে, সুন্দরের দিকে পরিচালিত হচ্ছে। নন্দন তত্ত্বের মাধ্যমে আমরা তোমার সুন্দর, মঙ্গল, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। তো আমরা দেখি যে তোমার নৈতিকতার যে তিনটি ধারা বা তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সত্য, সুন্দর, মঙ্গল। সত্য, সুন্দর, মঙ্গল। তাহলে এই সত্য নিয়ে আলোচনা করে কিন্তু যুক্তিবিদ্যা। সত্য নিয়ে মানে দর্শনের যে শাখা আছে, তার মধ্যে দর্শনের একটি শাখা হচ্ছে মূল্যবিদ্যা। এই মূল্যবিদ্যার তিনটি বিষয়, একটা হচ্ছে তোমার যুক্তিবিদ্যা, আরেকটি হচ্ছে নীতিবিদ্যা, এবং তারপর একটি হচ্ছে নন্দন তত্ত্ব। তো এই তোমার যুক্তিবিদ্যায় সত্য সম্পর্কে আলোচনা করে, নীতিবিদ্যায় তোমার মঙ্গল সম্পর্কে আলোচনা করে, আর সর্বশেষ নন্দন তত্ত্ব এখানে সৌন্দর্য নিয়ে আলোচনা করে। তো এই নন্দন তত্ত্ব পাঠের মাধ্যমে আমরা সৌন্দর্য সচেতন হব, সৌন্দর্যকে উপভোগ করার ক্ষেত্র বা পরিসর জানব, কিভাবে সৌন্দর্য আমাদের ব্যক্তির নিকট বিষয় থেকে ব্যক্তির বিষয়ের নিকট ধরা দেয়, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানতে পারবো, শিখতে পারবো। এজন্য নন্দন তত্ত্ব অবশ্যই পড়া উচিত।
নন্দন তত্ত্ব যদি আমরা পড়ি তাহলে অনেক অজানা বিষয়গুলো সম্পর্কে আমাদের কি হবে, জ্ঞান অর্জিত হবে। সুতরাং জ্ঞান অর্জনের সাথেই আমরা নন্দন তত্ত্ব সম্পর্কে পড়ব। নন্দন তত্ত্ব অনেক মজার একটা বিষয়। এই বিষয়গুলো এইটি যদি তুমি না পড়ো, না জানো, তাহলে তুমি অনেক একটা সুন্দর একটা মজার বিষয় থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সেজন্য তোমরা অবশ্যই নন্দন তত্ত্ব সম্পর্কে জানবে, নন্দন তত্ত্ব পড়বে। একটা জিনিস ব্যক্তি যখন প্রত্যক্ষ করার ফলে সে কি সেখান থেকে তার মধ্যে একটা অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটি কিভাবে সৌন্দর্যে উপনীত হচ্ছে বা সৌন্দর্যে পরিবর্তিত হচ্ছে, সৌন্দর্য বোধ বা আনন্দ ব্যক্তি সেখান থেকে লাভ করছে, এই বিষয়গুলো, এই প্রক্রিয়াগুলো জানার জন্য তোমাদেরকে নন্দন তত্ত্ব পড়তে হবে। নন্দন তত্ত্বে জানাটা অবশ্যই জরুরি। তো নন্দন তত্ত্বের যে জনক যাকে বলা হয় জার্মান দার্শনিক আলেকজান্ডার বোমগার্টেন, তিনি বলেছেন নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার মধ্যে যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে তিনি বলেছেন যে যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব হচ্ছে ভাই বোনের মতো। যুক্তিবিদ্যা হচ্ছে নন্দন তত্ত্বের ভাই বোনের মতো। এখানে নন্দন তত্ত্ব হচ্ছে যুক্তিবিদ্যার ছোট বোন। এরা একই সাথে হাত ধরাধরি করে চলে। যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে কি সত্যকে আবিষ্কার করা, সত্যকে জানা, অবৈধ থেকে বৈধকে আলাদা করা। ঠিক তেমনি ভাবে নন্দন তত্ত্ব কিন্তু সত্যকে উন্মোচন করে সেখান থেকে আমাদের সৌন্দর্য আহরণ করার শিক্ষা প্রদান করে। নন্দন তত্ত্ব যেমন দর্শনের একটি শাখা, দর্শনের মূল্যবিদ্যার একটি শাখা, ঠিক তেমনি ভাবে যুক্তিবিদ্যাও দর্শনের মূল্যবিদ্যার একটি শাখা। এসব দিক দিয়ে যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্বের মধ্যকার মিল আমরা খুঁজে পাই। তো এখন আমরা নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার কিছু পার্থক্য আমি এখন আলোচনা বলছি। সেটি হচ্ছে যুক্তিবিদ্যাকে বলা হয় ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, আর নন্দন তত্ত্বকে কি বলা হয়? নন্দন তত্ত্ব হচ্ছে সৌন্দর্যের বিজ্ঞান, নান্দনিকতার বিজ্ঞান। আর তোমার যুক্তিবিদ্যা একই সাথে ব্যবহারিক এবং প্রায়োগিক। আর নন্দন তত্ত্বকে বলা হয়ে থাকে, নন্দন তত্ত্ব হচ্ছে তাত্ত্বিক। যুক্তিবিদ্যা চিন্তার প্রক্রিয়া, তারপরে হচ্ছে পদ, বাক্য, বিধেয়, এইসব বিষয়গুলো, মৌলিক নিয়মাবলীগুলো নিয়ে আলোচনা করে। নন্দন তত্ত্ব সেখানে শুধুমাত্র সৌন্দর্য, রূপ, রস, শিল্পের সাথে সৌন্দর্য, কলার সাথে সৌন্দর্য, এগুলো নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যাকে একই সাথে কলা এবং বিজ্ঞান উভয় বলা যায়, কিন্তু নন্দন তত্ত্বকে শুধুমাত্র কি বলা হয়? কলা বলা হয়। তো এইসব বিষয়গুলো দিক দিয়ে নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার কিছু পার্থক্য রয়েছে। কিন্তু যদি আমরা এই যে আলোচনাগুলোর শেষে যদি আমরা তাদের মধ্যে যে সম্পর্কর একটা মূল্যায়ন আমরা করি, তাহলে আমরা বলবো যে নন্দন তত্ত্ব এবং দর্শনের মধ্যে যেমন নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার মধ্যে যেমন বেশ কিছু সাদৃশ্য রয়েছে এবং তার পাশাপাশি কিছু বৈসাদৃশ্য রয়েছে। তারপরও তাদের মধ্যে যে সম্পর্ককে আমরা একেবারে অস্বীকার করতে পারি না, কারণ মানুষের মনের মধ্যে মিথ্যার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। আমরা কি জানি? আমরা জানি মিথ্যার মধ্যে কোনো সৌন্দর্য নেই, মিথ্যার মধ্যে কোনো সৌন্দর্য থাকতে পারে না। যুক্তিবিদ্যার কাজ হচ্ছে সত্যকে আবিষ্কার করা, সত্যকে জানা, অবৈধ থেকে বৈধকে, অসত্য থেকে সত্যকে আলাদা করার কাজটাই করে থাকে হচ্ছে যুক্তিবিদ্যা। আর নন্দন তত্ত্ব আমাদেরকে কি করে? নন্দন তত্ত্ব আমাদের সুন্দর সম্পর্কে ধারণা দেয়, জ্ঞান দেয়। নন্দন তত্ত্বের মাধ্যমে আমরা সৌন্দর্য পিপাসু হই, আমরা নান্দনিক হই। তো এখন আমরা এখানে কি দেখছি? যুক্তিবিদ্যা আমাদের সামনে সত্য উন্মোচন করে, আর নন্দন তত্ত্ব আমাদের ক্ষেত্রে সৌন্দর্য উন্মোচন করে। তো এখানে আমি একজন বিখ্যাত সত্য এবং সুন্দরের কিন্তু একটা মানে অনিবার্য
সম্পর্ক, এটা এদের সম্পর্ক একে একে অন্যের পরিপূরক বলা চলে। কেননা জন কিটস একজন বিখ্যাত ইংলিশ সাহিত্যিক, উনি বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। মানে কি, সত্যই মানে বিউটি ইজ ট্রুথ, তার মানে সৌন্দর্য হয় সত্য, ট্রুথ ইজ বিউটি, তার মানে কি সত্য হয় সুন্দর। তাহলে সুন্দর এবং সৌন্দর্য। তো যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা আলোচনা করে সত্য নিয়ে, আর নন্দতত্ত্ব আলোচনা করে সৌন্দর্য নিয়ে। তাহলে কি দুটোই কি, কিডস বললেন যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, সত্য হয় সুন্দর, সুন্দর হয় সত্য। তাহলে কি অবশ্যই যুক্তিবিদ্যা, এবং এই প্রেক্ষিতেই আমরা বলতে পারি, এই যে সম্পূর্ণ আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যার মধ্যে অবশ্যই সম্পর্ক রয়েছে। এবং এই সম্পর্কটাকে আলেকজান্ডার বোমগার্টেন, যে যাকে বলা হয় নন্দন তত্ত্বের জনক, তিনি বললেন যে নন্দন তত্ত্ব এবং সৌন্দর্য তত্ত্ব হচ্ছে নন্দন তত্ত্ব এবং যুক্তিবিদ্যা হচ্ছে ভাই বোনের মতো, আর নন্দন তত্ত্ব হচ্ছে যুক্তিবিদ্যার ছোট বোন। তো আমি আশা করব যে আজকের আলোচনা থেকে তোমরা শিখেছো যে নন্দন তত্ত্ব কি, সৌন্দর্য সম্পর্কে জেনেছো। আর যুক্তিবিদ্যা সম্পর্কে তো আমরা আগেই আলোচনা করেছি। তো এই সম্পর্কিত আজকের পাঠ থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, এবং আমি আশা করব যে সামনের ক্লাসে আরো সুন্দর একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই বিষয়ে আমি পাঠদান করব। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। সবার জন্য থাকছে আমার পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।